বিসমিল্লাহির রহমানুর রহিম। রাজশাহী কলেজ আয়োজিত উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা গ্রুপের শিক্ষার্থীদের এই সেশনে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই সেশন পরিচালনায় আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসেই বলেছিলাম আজকে আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের নৌ বিমার নিয়ে আলোচনা করব। নৌ বিমার যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে ছিল নৌ বিমা সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী নিয়ে কথা বলবো, আর দ্বিতীয় যে ইস্যুটি ছিল সেটি হলো নৌ বিমা সম্পর্কিত সৃজনশীল প্রশ্ন ও এর উত্তর নিয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা প্রথমেই নৌ বিমা সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী নিয়ে কথা বলি বা আলোচনা করি। আমরা প্রথমেই একটি সমস্যা তোমাদের সামনে তুলে ধরেছি বা উপস্থাপন করেছি, তোমরা তা দেখতে পাচ্ছ। সমস্যাটি এরকম যে দুরন্ত নামক একটি পণ্যবাহী কার্গোতে 10,000 ব্যাগ সিমেন্ট 10 লাখ টাকায় বিমা করে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে পাঠানো হয়। পথিমধ্যে 200 ব্যাগ সিমেন্ট যেগুলো বিমাকৃত করা ছিল দুর্ঘটনায় নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সিমেন্ট প্রতি ব্যাগ 20 টাকা দরে বিক্রয় করা হয়। নষ্ট ব্যাগগুলো এখানে 20 টাকা করে বিক্রয় করা হয়েছে, বিষয়টি মাথায় রাখতে হবে। এই সমস্যার সাথে আরও যে বিষয়গুলো জড়িত রয়েছে, অর্থাৎ বিমা গ্রহণকারী বা বিমা গ্রহীতা যে নামেই বলি না কেন, তিনি এর সাথে কিছু খরচ যুক্ত করেছেন বা কিছু খরচ সংগঠিত হয়েছে। খরচগুলোর মধ্যে রয়েছে 2% বিক্রয় কমিশন, 400 টাকা সার্ভে ফি এবং 800 টাকা বিক্রয় সম্পর্কিত খরচ। এখন তোমাদের সামনে যে বিষয়টি তুলে ধরা হয়েছে এই সমস্যা থেকে, সেটি হলো বিমাপত্রটি যদি মূল্যায়িত হয়, অর্থাৎ বিমাপত্রটি যদি ভ্যালুড পলিসি হয়, তাহলে আমরা যে তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম এই তথ্যের ভিত্তিতে তোমাদেরকে কিছু সমস্যার সমাধান করতে হবে। তার প্রথমেই রয়েছে কি, যে বিশেষ আংশিক ক্ষতির বিবরণী প্রস্তুত করো। এটি একটি বিষয়। সেখানে তোমাদের তথ্য এভাবে যোগ করা হয়েছে যে মনে করো প্রতি ব্যাগ সিমেন্ট অক্ষত অবস্থায় 130 টাকায় বিক্রয় করা যেত, অর্থাৎ যদি ব্যাগগুলো নষ্ট না হতো তাহলে 130 টাকায় বিক্রয় করা যেত। সেক্ষেত্রে বিশেষ আংশিক ক্ষতির বিবরণী বা পরিমাণ কত হবে সেটি ক্যালকুলেশন করতে হবে। দ্বিতীয় যে ইস্যুটি তোমাদের বের করতে হবে সেটি হলো, যদি প্রতি ব্যাগ সিমেন্টের মূল্য অক্ষত অবস্থায় অর্থাৎ নষ্ট না হলে 120 টাকা হতো, তাহলে বিশেষ আংশিক ক্ষতির বিবরণী প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, ক এবং খ এর মধ্যে বেসিক্যালি কোনো চেঞ্জ নেই, শুধু আমাদের প্রাইসটা চেঞ্জ এখানে দেখানো হয়েছে। তো শুধু প্রাইস চেঞ্জ হলে সামগ্রিকভাবে বিশেষ আংশিক ক্ষতির বিবরণী তৈরির উপর কি ধরনের প্রভাব পড়তো সে দুটো বিষয় আমাদের ক্যালকুলেশন করতে হবে। গ নম্বরে যেটি বলা হচ্ছে, যদি উপরোক্ত দুক্ষেত্রেই অর্থাৎ দুটি ইস্যুই অর্থাৎ বিমাপত্র অমূল্যায়িত হতো, আনভ্যালুড পলিসি, তাহলে বিমা দাবির পরিমাণ কত হতো সেটিও নির্ণয় করতে বলা হয়েছে। তা আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ। এখন এই সমস্যার সমাধান কিভাবে করা সম্ভব সেগুলো আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব, দেখব। প্রথমেই আমরা যেটি দেখাতে চেয়েছি যে বিশেষ আংশিক ক্ষতি ও প্রকৃত বিমা দাবি নির্ণয় সারণী। ক নম্বরে আমরা এটি ক্যালকুলেশন করব যখন বাজার মূল্য 130 টাকা ছিল। তো আমরা একটি ছক তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমরা দেখতে পাচ্ছ ছকে যে আমরা 4টি কলাম দেখিয়েছি। প্রথমে রয়েছে বিবরণ, এরপরে টাকার হার, মোট টাকা এবং সর্বশেষে আমাদের প্লাস মাইনাস করে যেটি আংশিক ক্ষতির পরিমাণ সেটি রয়েছে সর্বশেষ টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম প্রবলেমে যে 10,000 ব্যাগ সিমেন্ট বিমা করা হয়েছে 10 লাখ টাকায়, তাহলে 10 লাখকে যদি আমরা 10,000 দিয়ে ভাগ দিই তাহলে প্রতি ব্যাগ সিমেন্টের বিমাকৃত রেটটা পেয়ে যাব 100 টাকা। এ পর্যায়ে আমাদের রেটটি বের করার প্রয়োজন আছে, কারণ হলো যে 200 ব্যাগ যে সিমেন্ট বিমাকৃত সিমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার মূল্যটি বের করার জন্য আমাদের রেটটি দরকার, যেটি প্রবলেমে দেওয়া নেই।
কাজেই আমরা রেট যেহেতু পেয়ে গেলাম 100, ইজিলি এখন ক্যালকুলেশন করতে পারি যে 200 ব্যাগ সিমেন্টের বিমাকৃত মূল্য 20,000 টাকা। ব্যাগগুলো যদি অক্ষত থাকতো বা নষ্ট না হতো তাহলে আমরা 130 টাকায় বিক্রি করতে পারতাম। তখন আমাদের এই 200 ব্যাগ সিমেন্টের বাজার মূল্য বা বিক্রয় মূল্য বর্তমান বাজার প্রাইসে পেতাম 26,000 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে যে ব্যাগগুলো শুধুমাত্র 20 টাকা দরে বিক্রয় করা সম্ভব হয়েছে। কাজেই ক্ষতিগ্রস্ত যে 200 ব্যাগ 20 টাকা করে বিক্রি করলে আমরা 4,000 টাকা পেয়েছি, পাওয়ার কথা ছিল 26,000 টাকা। কাজেই তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে আংশিক ক্ষতির পরিমাণ কত, না তো 26,000 থেকে যদি আমরা 4,000 বিয়োগ করে দেই তাহলে 22,000 টাকা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। আমরা একটু কন্টিনিউ করি। ক নম্বর অংশটুকু আমাদের কন্টিনিউয়েশন থাকবে। সেটি হলো যে বিশেষ আংশিক ক্ষতি ও প্রকৃত বীমা দাবি নির্ণয় সারণী। বীমা গ্রহীতা এখানে আনুপাতিক ক্ষতির যে বিষয়টি সেটি হলো যে 20,000 টাকাকে আমরা যদি 26,000 টাকা দিয়ে ভাগ করি, অর্থাৎ বিমাকৃত মূল্য ছিল 20,000 টাকা আর বাজার মূল্য হলো 26,000 টাকা, তো 20,000 টাকাকে আমরা 26,000 দিয়ে ভাগ করে আমাদের যে অ্যাকচুয়াল ক্ষতি হয়েছে আংশিক ক্ষতি 22,000, তাহলে আনুপাতিক ক্ষতি আমরা পেয়ে যাচ্ছি 16,923 টাকা। প্রিয় শিক্ষার্থী, এর সাথে বীমা গ্রহীতার আরো কিছু খরচ হয়েছে। সেই খরচগুলো যদি যোগ করি আমরা, বিক্রয় কমিশন বলা হয়েছে 2%, তাহলে অ্যাকচুয়ালি বিক্রি করে আমরা পেয়েছি কত? বিক্রি করে আমরা পেয়েছি 4,000 টাকা। কাজেই 4,000-এর উপর 2% ক্যালকুলেশন করলে হয় 80 টাকা। বীমা গ্রহীতার সার্ভে ফি ছিল 400 টাকা আর বিক্রয় খরচ ছিল 800 টাকা। এই তিনটি খরচকে যোগ করলে খরচ হয় 1,280 টাকা। আর আগের যে আনুপাতিক ক্ষতি রয়েছে সেটি হলো 16,923 টাকা। এই দুটো বিষয়কে আমরা যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রকৃত বীমা দাবির পরিমাণ হচ্ছে 18,203 টাকা। কাজেই প্রিয় শিক্ষার্থীরা, যখন বাজার মূল্য 130 টাকা তখন বিশেষ আংশিক ক্ষতি আনুপাতিক ক্ষতি আমরা পেলাম 16,923 টাকা, আর প্রকৃত বীমা দাবি এই আংশিক ক্ষতির সাথে সমন্বিত যে খরচগুলো ছিল, অতিরিক্ত যে খরচগুলো ছিল সেগুলো যোগ করে আমরা পেলাম প্রকৃত বীমা দাবির পরিমাণ হচ্ছে 18,203 টাকা। আশা করি ক অংশটি তোমরা বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা বাজার মূল্য যখন 120 টাকা তখন অ্যাকচুয়ালি বিশেষ আংশিক ক্ষতি ও প্রকৃত বীমা দাবি কি অবস্থায় দাঁড়ায় সেটি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ একইভাবে আমরা ক্যালকুলেশনটি কন্টিনিউ করব যে 10,000 ব্যাগ সিমেন্টের বিমাকৃত মূল্য 100 টাকা হারে 10 লাখ টাকা। হারটি আমরা প্রবলেমে দেওয়া নেই, আমরা ক অংশে বললাম যে 10 লাখকে যদি আমরা 10,000 দিয়ে ভাগ করি তাহলে ইজিলি আমরা রেটটা পেয়ে যাচ্ছি কত? প্রতি ব্যাগ সিমেন্টের বিমাকৃত মূল্য রেট হচ্ছে 100 টাকা। এই 100 টাকা দিয়ে আমরা দেখো যে ক্ষতিগ্রস্ত যে 200 ব্যাগ সিমেন্ট গেছে তার বিমাকৃত মূল্য কত হতে পারত? 20,000 টাকা, কিন্তু বাজার মূল্য তখন কত ছিল? 120 টাকা। কাজেই 200 ব্যাগ সিমেন্টের বাজার মূল্য অক্ষত অবস্থায় যদি নষ্ট না হতো তাহলে এটির দাম পাওয়া যেত 24,000 টাকা, কিন্তু আমরা অ্যাকচুয়ালি পেয়েছি কত? অ্যাকচুয়ালি 20 টাকা দরে বিক্রি করে আমরা 4,000 টাকা পেয়েছি। তাহলে পাওয়ার কথা ছিল বাজার মূল্য 24,000, পেয়েছি আমরা 4,000। এটি যদি বিয়োগ করি তাহলে আমাদের আংশিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 20,000 টাকা। পরবর্তীতে আমরা সমন্বিত বীমা দাবি ক্যালকুলেশন করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আনুপাতিক ক্ষতিটি বের করতে হবে। আনুপাতিক ক্ষতি সমান আমাদের 20,000 টাকা ভাগ 24,000, তাকে আমরা 20,000 দিয়ে গুণ করলে পাচ্ছি 16,667 টাকা। এর সাথে বীমা গ্রহীতার আরো যে অতিরিক্ত খরচ আছে আমরা ক অংশে করেছি, সেখানে ক্যালকুলেশন করেছি আমরা তিনটি বিষয়: বিক্রয় কমিশন, সার্ভে ফি ও বিক্রয় খরচ। এর যোগফল ছিল আমাদের 1,280 টাকা। কাজে আনুপাতিক ক্ষতির সাথে আমরা এই 1,280 টাকা যদি যোগ করি তাহলে আমাদের প্রকৃত বীমা দাবির পরিমাণ দাঁড়ায় 17,947 টাকা। প্রিয় শিক্ষার্থী, বাজার মূল্য যখন 120 টাকা তখন আমাদের প্রকৃত বীমা দাবি হলো 17,947, আর বাজার মূল্য যখন ছিল 130 টাকা তখন আমাদের প্রকৃত বীমা দাবি ছিল 18,203 টাকা। কাজেই
বাজার মূল্য চেঞ্জের কারণে প্রকৃত বীমা দাবির কি পরিমাণ চেঞ্জ হচ্ছে এটি তোমরা খুব সহজেই অনুধাবন করতে পারছো বা বুঝতে পারছো। এ পর্যায়ে আমাদের তৃতীয় যে ইস্যুটি ছিল সেটি বলা হচ্ছিল যে বীমা উপরোক্ত দুটি ক্ষেত্রেই যদি বীমাপত্রটি অমূল্যায়িত হয় তাহলে প্রকৃত বীমা দাবির পরিমাণ কত হবে সে বিষয়টি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। তোমরা দেখছো প্রকৃত বীমা দাবি নির্ণয় সারণী গ অংশে যদি বাজার মূল্য আমরা 130 টাকা করে ধরি তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে যে ক্ষতিগ্রস্ত যে বিষয়টি থাকবে এর সাথে অতিরিক্ত খরচাদি যোগ করলেই হয়ে যাবে। এখানে আনুপাতিক অর্থাৎ অমূল্যায়িত বীমাপত্রের ক্ষেত্রে আনুপাতিক যে ক্ষতি হয়েছে সেটি ক্যালকুলেশন করার বা সমন্বয় করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়টি আশা করি তোমাদের জানা আছে। সেদিক থেকে আমরা বলবো যে ক্ষতিগ্রস্ত 200 ব্যাগ সিমেন্টের বাজার মূল্য কত না তো 130 টাকা। তো 130 টাকা করে হয় 26,000। এটি আমরা ক অংশে ক্যালকুলেশন করেছি। সেখান থেকে আমরা 20 টাকা দরে যদি বিক্রয় করেছি যেহেতু তাহলে 200 ব্যাগ সিমেন্টের বিক্রয় মূল্য পাই 4,000 টাকা। তাহলে প্রকৃত ক্ষতি অ্যাকচুয়াল ক্ষতি যেটি হচ্ছে অ্যাকচুয়াল লস 22,000 টাকা। এই ক্ষতিটিকে যেহেতু সমন্বয় করার প্রয়োজন নেই কাজেই এর সাথে আমরা অতিরিক্ত যে খরচ সেটুকু যদি যোগ করি, অতিরিক্ত খরচের মধ্যে আমাদের 3টি ইস্যু ছিল। একটি হলো বিক্রয় কমিশন 4,000 টাকার উপর 2%, সার্ভে ফি প্লাস বিক্রয় খরচ। এই বিষয়গুলোকে আমরা যোগ করলে পাই 1,280 টাকা। কাজেই প্রকৃত বীমা দাবির পরিমাণ অমূল্যায়িত বীমাপত্রের ক্ষেত্রে এবং যখন বাজার মূল্য 130 টাকা, প্রিয় শিক্ষার্থী তখন দেখতে পাচ্ছ যে বীমা গ্রহীতার বীমা দাবির পরিমাণ বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বীমা দাবির পরিমাণ হচ্ছে 23,280 টাকা। এ পর্যায়ে বাজার মূল্য যদি 120 টাকা হয় সেক্ষেত্রে প্রকৃত বীমা দাবি কত হবে সে বিষয়টি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। একই রকম নিয়মে আমরা হার ধরে নিয়েছি 120 টাকা বাজার মূল্য। কাজে 200 ব্যাগ সিমেন্টের বাজার মূল্য হচ্ছে 24,000 টাকা। আমরা অ্যাকচুয়ালি বাজার থেকে এই 200 ব্যাগ সিমেন্ট বিক্রি করে পেয়েছি 200 ব্যাগ গুণ 20 টাকা সমান 4,000 টাকা। কাজেই অ্যাকচুয়াল ক্ষতি বা প্রকৃত লস যেটি বলছি আমরা হয়েছে 20,000 টাকা। এর সাথে অতিরিক্ত যে খরচাবলী আমাদের রয়েছে সেটি হলো 1,280 টাকা। যোগ করলে আমরা পাচ্ছি মোট প্রকৃত বীমা দাবির পরিমাণ 21,280 টাকা। আমরা তোমাদের সামনে যে একটি সমস্যা উপস্থাপন করলাম নৌ বীমা সংক্রান্ত, সেক্ষেত্রে যদি ভ্যালুড পলিসি হয় তাহলে প্রকৃত বীমা দাবি কত হবে এবং যদি আনভ্যালুড পলিসি হয় তাহলে আংশিক ক্ষতি ও প্রকৃত বীমা দাবি কত হবে সে বিষয়গুলো আমরা ক্যালকুলেশন করলাম, বের করলাম। আশা করি এ ধরনের সমস্যা বা প্রবলেম যদি পরীক্ষায় থাকে তোমরা অবশ্যই এটি করতে পারবে। এ পর্যায়ে আমরা নৌবীমা সম্পর্কিত দ্বিতীয় আরেকটি প্রবলেম সমাধানের চেষ্টা করব। সেটি আমরা দেখছি যে একই রকম, তোমাদের কাছে খুব বেশি জটিল মনে হবে না, যে 800 বস্তা চাল 1 লাখ টাকায় বিমা করে জাহাজে প্রেরণ করা হয়, কিন্তু গন্তব্যস্থলে গিয়ে দেখা গেল 80 বস্তা চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বস্তাগুলো 45 টাকা দরে বিক্রয় হয়, কিন্তু যদি বস্তাগুলো ক্ষতি না হতো তাহলে 150 টাকা দরে বিক্রয় করা যেত। বিমাপত্রটি যদি মূল্যায়িত হয়, ভ্যালুড হয়, তাহলে আংশিক ক্ষতির বিবরণী প্রস্তুত করো। প্রথম যে আমরা প্রবলেমটি সমাধান করলাম সেই প্রবলেমের ক অংশ আমরা যেভাবে সমাধান করেছি এই প্রবলেমটি আমরা একই রকমভাবে সমাধান করব বা সমাধান করতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে বিশেষ আংশিক ক্ষতির বিবরণী এটি আমরা ক্যালকুলেশন করার জন্য অ্যাজ ইউজুয়াল একটি টেবিল সাজিয়েছি এবং সেখানে 4টি কলাম রয়েছে, বিবরণ, হার রয়েছে, মোট টাকা রয়েছে এবং আমাদের প্রাপ্ত টাকা থেকে যে অংশগুলো বাদ গেছে সেগুলো বাদ দেওয়ার পরে যে আমরা আংশিক ক্ষতির পরিমাণ ক্যালকুলেশন করেছি এটি সর্বশেষ কলামে উপস্থাপন করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে 800 বস্তা চালের বিমাকৃত মূল্য ছিল 1 লাখ টাকা। কাজেই 1 লাখ টাকাকে যদি আমরা 800 দিয়ে ভাগ করি তাহলে প্রতি বস্তা চালের যে বিমাকৃত মূল্য সেই রেটটা পেয়ে যাব 125 টাকা। তো 125 টাকা আমাদের প্রয়োজন আছে, কারণ যে বস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে
সেগুলোর বিমাকৃত মূল্য কত ছিল সেটি আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন আছে, যেটি আমরা দ্বিতীয় নম্বর রোতে দেখতে পাচ্ছি যে 80 বস্তা চাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বিমাকৃত মূল্য 125 টাকা দরে 10,000 টাকা। কিন্তু বস্তাগুলো যখন বাজারে আমরা বিক্রয় করেছি তার বিক্রয় মূল্য ছিল কত? 150 টাকা বাজার মূল্য ছিল। তো বাজার মূল্য যদি 150 টাকা হয় তাহলে অ্যাকচুয়ালি যদি বস্তাগুলো নষ্ট না হতো, ক্ষতিগ্রস্ত না হতো, তাহলে বিক্রয় করে 12,000 টাকা পাওয়া যেত। কিন্তু সামিহা এন্টারপ্রাইজ অর্থাৎ বীমা গ্রহীতা বস্তাগুলো অর্থাৎ 80 বস্তা মাত্র 45 টাকা দরে বিক্রয় করে 3,600 টাকা পেয়েছে। এক্ষেত্রে সামিহা এন্টারপ্রাইজ অর্থাৎ বীমা গ্রহীতার আংশিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 8,400 টাকা। কাজেই আমরা বিমাপত্রটি যেহেতু মূল্যায়িত, খুব ইজিলি আমরা সেটি ক্যালকুলেশন করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম যে নৌ বিমা সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী, আমরা দুটো গাণিতিক বিষয় তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা বাসায় অনুশীলন করবে, প্র্যাকটিস করবে। এ পর্যায়ে আমরা একটি প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে বা আসলে আমরা সেই সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে লিখব বা কিভাবে ভালোভাবে প্রেজেন্ট করব সে সম্পর্কে আমরা একটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি। সেটি তোমরা দেখতে পাচ্ছ যে শুভ অ্যান্ড কোম্পানি হংকং থেকে 2.5 কোটি টাকার ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করে খান শিপিং লাইনের একটি জাহাজে প্রেরণ করে। কোম্পানি জাহাজ ভাড়া বাবদ 3,75,000 টাকা, পণ্য জাহাজীকরণ খরচ 50,000 টাকা এবং 70,000 টাকা শুল্ক বাবদ প্রদান করে। এখন শুভ অ্যান্ড কোম্পানি দেখা যাচ্ছে যে বীমা কোম্পানির সাথে এই ইলেকট্রনিক সামগ্রীর যে আইটেমগুলো সেগুলো 2,30,000 টাকা প্রিমিয়াম প্রদান করে একটি নৌ বিমা চুক্তি সম্পন্ন করে। এখন হংকং থেকে বাংলাদেশে পণ্যগুলো আসার পথে গভীর সমুদ্রে জাহাজটি ডোবার উপক্রম হলে, বিপদের সম্মুখীন হলে 25 লক্ষ টাকার পণ্য নাবিকগণ সমুদ্রে ফেলে দেন। এতে জাহাজটি রক্ষা পায়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটি বিপদের সংকেত দেখেছি এবং নাবিকগণ সেই সমুদ্রে জাহাজ এবং পণ্যকে রক্ষার জন্য কিছু পণ্য অর্থাৎ 25 লক্ষ টাকার পণ্য সমুদ্রে ফেলে দিয়েছেন, যাতে করে জাহাজটি রক্ষা পেয়েছে। এখন তোমাদের সামনে যে প্রশ্নগুলো উপস্থাপন করা হয়েছে, প্রথমেই যে নৌ বিপদ কি, এটি জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে বলা হচ্ছে যে সমন্বিত আনুপাতিক ক্ষতি কোন নৌ বিমাপত্রে বের করা হয় বা ক্যালকুলেশন করা হয়, সে বিষয়টি ব্যাখ্যা করতে হবে। গ অংশে যে প্রশ্নটি রয়েছে যে শুভ অ্যান্ড কোম্পানির যে পণ্যের বিমা মূল্য ছিল সেটি নিরূপণ করো। আর ঘ অংশে বলা হচ্ছে যে তুমি কি মনে করো উদ্দীপকে নাবিকের পণ্য ফেলে দেওয়ার ক্ষতি উদ্দীপকের বীমা কোম্পানিটি একাই পরিশোধ করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করি। প্রথমেই আমরা বলেছি যে নৌ বিপদ কি, এটি আমাদের জানা। তারপরেও আমরা একটু আবার রিকল করছি, রিমাইন্ড করছি যে সমুদ্রপথে যে সকল বিপদের কারণে জাহাজ বা জাহাজে অবস্থিত পণ্য ও মাসুলের ক্ষতি হয় তাকেই আমরা বলছি নৌ বিপদ। কাজে নৌ বিপদ কি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার। এখানে 3টি জিনিস ইনক্লুড করা হয়েছে, যে জাহাজস্থ যে পণ্য রয়েছে বা পণ্যদ্রব্য রয়েছে এবং মাসুল। এখন দ্বিতীয় যে প্রশ্নটি ছিল আমাদের, যে ঘ অংশে আমরা বলেছিলাম যে সমন্বিত আনুপাতিক ক্ষতি কোন বিমাপত্রে, কোন নৌ বিমাপত্রে বের করা হয়। কাজেই এই প্রশ্নের উত্তরটুকু লেখার জন্য প্রিয় শিক্ষার্থী তোমাদের যে জ্ঞানটুকু আগে থাকতে হবে সেটি হলো যে নৌ বিমাপত্রের আগে শ্রেণী বিভাগ, এই অংশটুকু, এই শিখন ফলটুকু আমাদের ভালো করে পাঠ করতে হবে বা অধ্যয়ন করতে হবে, আত্মস্থ করতে হবে। তোমরা জানো যে দ্বৈত যে নৌ বিমাপত্র রয়েছে সেরকম ক্ষেত্রে আমরা সমন্বিত আনুপাতিক ক্ষতি বের করে থাকি বা ক্যালকুলেশন করা হয়। এখন বিষয়টি কি, যে দ্বৈত বা যুগ্ম বিমাপত্র কি, এটি আগে আমাদের জানতে হবে। যে একই বিষয়বস্তুর জন্য, সে ফর এক্সাম্পল একই জাহাজের জন্য প্রিমিয়াম প্রদান করে যদি 2বার বিমাপত্র গ্রহণ করা হয় বা দুটো কোম্পানির কাছে বিমাপত্র গ্রহণ করা হয়,
তাহলে সেটিকে আমরা বলছি যুগ্ম বা দ্বৈত বিমাপত্র। এক্ষেত্রে বিমাকৃত যে বিষয়বস্তু আছে সেটি পণ্য হতে পারে, জাহাজ হতে পারে, জাহাজে অবস্থিত পণ্য, জাহাজ মাসুল সব মিলিয়েই হতে পারে। সেক্ষেত্রে বিমাকৃত যে বিষয়বস্তু থাকবে সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে উভয় কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করবে। সে ফর এক্সাম্পল, একটি জাহাজ যদি এক্স একটি বীমা কোম্পানি এবং ওয়াই একটি বীমা কোম্পানি এর কাছে বিমাপত্র করা হয় তাহলে সেটিকে বলবো আমরা যে বিমাগ্রহীতা দ্বৈত বিমাপত্র গ্রহণ করেছেন। সেক্ষেত্রে জাহাজের ক্ষতি হলে ক্ষতিপূরণ যেটি হবে সেই ক্ষতিপূরণ বিমাগ্রহীতা আনুপাতিক হারে উভয় বীমা কোম্পানির কাছে পাবে বা উভয় কোম্পানি আনুপাতিক হারে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিপূরণ প্রদান করবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উভয় কোম্পানি অর্থাৎ এক্স এবং ওয়াই কোম্পানি পরবর্তীতে যে ক্ষতি হয়েছে, যে টাকার ক্ষতি হয়েছে, যে পরিমাণ ক্ষতি হয়েছে তারা উভয়ে ভাগাভাগি করে নেবে। তাই সমন্বিত আনুপাতিক ক্ষতি নির্ণয় করার প্রয়োজন পড়ে দ্বৈত নৌ বিমাপত্রের ক্ষেত্রে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই যে অনুধাবনমূলক প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো। এ পর্যায়ে আমরা শুভ হ্যান্ড কোম্পানির পণ্যের বিমা মূল্য কত ছিল সেটি ক্যালকুলেশন করতে বলা হয়েছে। এই বিষয়টিকে আমি তোমাদের সামনে টেবিল আকারে উপস্থাপন করেছি, তোমরা এটি থিওরিটিক্যালিও প্রেজেন্ট করতে পারো। যদি আমরা টেবিল আকারে এটি উপস্থাপন করেছি সেটি আমরা ব্যাখ্যা করে নিই আগে। সেটি হলো যে পণ্যের মূল্য কত ছিল সেটি আমাদের প্রবলেমে দেওয়া রয়েছে 2.50 কোটি। সেটিকে আমরা ফুল যে ম্যাথমেটিক্যাল ওয়েতে সেইভাবে লিখেছি আমরা যে 2,50,00,000। জাহাজ ভাড়া ছিল 3,75,000, জাহাজীকরণ খরচ ছিল 50,000, আনুষঙ্গিক খরচ এখানে বলেছি আমরা সেটি ছিল শুল্ক প্রদান করা হয়েছে, সেটি ছিল 70,000 টাকা। আর এই প্রিমিয়াম বাবদ বিমাগ্রহীতা আরও একটি খরচ করেছে 2,30,000 টাকা। সবকিটিকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের বিমাকৃত মূল্য শুভ হ্যান্ড কোম্পানির পণ্যের যে বিমাকৃত মূল্য সেটি দাঁড়ায় 2,57,25,000 টাকা। সুতরাং আমরা বলতে পারি যে শুভ অ্যান্ড কোম্পানির পণ্যের বিমা মূল্য দাঁড়াবে 2,57,25,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বিষয়টিকে এভাবে টেবিল আকারে উপস্থাপন না করে অনুচ্ছেদ আকারে প্রেজেন্ট করতে চাও তবুও এটি করা সম্ভব। সেক্ষেত্রে আমরা বলবো যে শুভ হ্যান্ড কোম্পানির পণ্যের বিমা মূল্য নির্ণয়ের জন্য আমরা প্রথমেই বলে নিব যে পণ্যের মূল্য এর সাথে যোগ করতে হবে জাহাজ ভাড়া, এর সাথে যোগ হবে জাহাজীকরণ খরচ, এর সাথে যোগ হবে শুল্ক, এর সাথে যোগ হবে প্রিমিয়াম। কাজেই আমরা পরে মান বসিয়ে এটিকে টেবিল ছাড়াও এই যোগফলটি ক্যালকুলেশন করতে পারি। এ পর্যায়ে আমরা ঘ অংশটি নিয়ে একটু কথা বলবো। সেটি প্রশ্ন ছিল আমাদের যে জাহাজটিকে রক্ষা করার জন্য নাবিকগণ যে 25 লক্ষ টাকার পণ্য সমুদ্রে ফেলে দিয়েছেন, এতে জাহাজটি রক্ষা পেয়েছে। প্রশ্নটি ছিল যে তুমি কি মনে করো এই যে ক্ষতিটি হয়ে গেল এটি কি বীমা কোম্পানি একাই বহন করবে কি না? উত্তরের সপক্ষে যুক্তি দেখাতে বলা হয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকে নাবিকের পণ্য ফেলে দেয়া যে ক্ষতি হয়েছে সেটি বীমা কোম্পানিটি একাই পরিশোধ করবে বলে আমরা মনে করি। মনে করার কারণ কি? মনে করার সপক্ষে তোমাকে যুক্তি উপস্থাপন করতে হবে। কাজেই যুক্তি উপস্থাপনের আগে আমরা নৌ বীমা কি সেটি বলে নিব। আমরা জানি যে চুক্তি দ্বারা বীমাকারী নৌপথে যে দুর্ঘটনার কারণে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হয় সেই ক্ষতি যদি নির্ধারিত নিয়মে এবং নির্ধারিত সময় পর্যন্ত সেই ক্ষতি যাতে না হয় বা ক্ষতি সংঘটিত হলে এর ক্ষতিপূরণ প্রদান করবে এই মর্মে বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে যে চুক্তি হয় তাকেই আমরা বলছি নৌবিমা চুক্তি। এখন উদ্দীপকে যে ইস্যুগুলো ছিল সেগুলো আমরা কিছুটা উপস্থাপন করে আমরা এর পক্ষে যুক্তি দেখাবো। উদ্দীপকে বলা হচ্ছে শুভ হ্যান্ড কোম্পানি ইলেকট্রনিক সামগ্রী ব্যবসায়ের জন্য হংকং থেকে নৌপথে বাংলাদেশে সেই যন্ত্রাংশগুলো আমদানি করেন, কিন্তু আমরা দেখছি যে দুর্ঘটনার কথা চিন্তা করে তিনি 2,30,000 টাকা প্রিমিয়াম প্রদান করে একটি বীমা কোম্পানির সাথে বীমা চুক্তি করেন। কিন্তু দেখা গেল কি যে বাংলাদেশে আসার সময় গভীর সমুদ্রে জাহাজটি ডোবার উপক্রম হলে 25 লক্ষ টাকার পণ্য নাবিকগণ সমুদ্রে ফেলে দেন। ফলে পণ্যবাহী জাহাজটি কিছুটা হালকা হয়।
হালকা হওয়ার কারণে জাহাজটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। এখন চুক্তি যেটি ছিল বিমাগ্রহীতা এবং বিমাকারীর মধ্যে, সেটি হলো যে চুক্তিতে উল্লিখিত কোনো কারণে জাহাজের পণ্যের ক্ষতি হলে, যে কোনো কারণে যদি ক্ষতি হয়, সামুদ্রিক যে বিপদগুলো রয়েছে, ন্যাচারাল এবং আনন্যাচারাল যে পেরিলস রয়েছে, অথবা জাহাজকে রক্ষার জন্য নাবিক যে পণ্য ফেলে দিয়েছেন, এটিও একটি সামুদ্রিক ক্ষতির মধ্যে পড়ে। কাজেই যে কোনো প্রকার বা যে কোনো কারণে জাহাজের পণ্যের ক্ষতি হলে চুক্তি অনুযায়ী বিমাকারী কোম্পানি সর্বোচ্চ বিমাকৃত মূল্য পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করবে। এটি যেহেতু চুক্তি ছিল, কাজেই একথা বলার অবকাশ রাখে না যে বিমা কোম্পানি সম্পূর্ণ টাকাই পরিশোধ করবে। সেটিকে আমরা এভাবেই বলতে পারি যে নৌ বিমার শর্ত অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী শুভ অ্যান্ড কোম্পানি বিমা দাবি যদি পেশ করে, অবশ্যই পেশ করবে। পেশ করলে বিমাকারী কোম্পানি 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করতে বাধ্য বা পরিশোধ করবে। সুতরাং আমরা পরিশেষে বলতে পারি, নাবিকের পণ্য ফেলে দেওয়ার ক্ষতি উদ্দীপকের বিমা কোম্পানি একাই সম্পূর্ণ পরিশোধ করবে, এতে কোনো সন্দেহ নেই। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে উপস্থাপন করব বা কিভাবে ফুল মার্কস পেতে পারি, সেটি তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, আত্মস্থ করতে হবে। এ পর্যায়ে আমরা নৌবিমার ছোট দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, একটি হলো যে আমাদের খ অংশে প্রশ্ন আসতে পারে যে নৌবিমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি ব্যাখ্যা করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, জীবন বিমা ব্যতীত যত বিমায় আছে, সেটি নৌ বিমা হতে পারে, অগ্নি বিমা হতে পারে, পোস্টাল বিমা হতে পারে, গবাদি পশু বিমা হতে পারে, হিমাগার বিমা হতে পারে, যে বিমাই হোক না কেন, সকল বিমাই ক্ষতিপূরণের চুক্তি, ব্যতিক্রম শুধু জীবন বিমা। কাজেই ক্ষতিপূরণের চুক্তি বিমার একটি মৌলিক নীতি, বেসিক প্রিন্সিপল। এখন ক্ষতিপূরণের চুক্তি ব্যতীত নৌবিমা চুক্তি সম্পাদন করা সম্ভব নয় বা সম্পাদন হতে পারে না। শুধুমাত্র জীবন বিমা ব্যতীত সকল বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণ নীতিটি প্রযোজ্য হবে, এটি জীবন বিমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেদিক থেকে আমরা লিখতে হবে বা জানতে হবে আমাদের যে ক্ষতিপূরণের নীতি বিষয়টি কি। তো আমাদের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যার কন্ট্রিবিউশন অনেক বেশি, সেই ভদ্রলোক তিনি হচ্ছেন এম.এন. মিশ্র। এম.এন. মিশ্র ক্ষতিপূরণের নীতি সম্পর্কে বলছেন যে বিমাকৃত দুর্ঘটনার কারণে অথবা দুর্ঘটনার কারণে বিমাকৃত সম্পদের ক্ষতি সংঘটিত হলে, ক্ষতি অনুষ্ঠিত হলে, বিমাগ্রহীতা ক্ষতি সংগঠনের আগে যে অবস্থায় ছিলেন, তার যে স্ট্যাটাস ছিল, আর্থিক অবস্থা যেরকম ছিল, বিমাকারী তাকে ক্ষতিপূরণের মাধ্যমে যদি সে অবস্থায় ফিরিয়ে আনে বা ফিরিয়ে আনেন বা পুনর্বাসিত করার জন্য যে নীতি বিমা চুক্তি আইনে স্বীকৃত রয়েছে, তাকেই আমরা বলছি ক্ষতিপূরণের নীতি। কাজেই নৌবিমা চুক্তি প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি একটি ক্ষতিপূরণের চুক্তি। নৌপথে যে সকল ক্ষয়ক্ষতি সংঘটিত হয়, এই ক্ষয়ক্ষতির বিপক্ষে নৌবিমা চুক্তি সম্পাদন করা হয়। চুক্তি অনুযায়ী বিমাকারী বিমাগ্রহীতার কাছ থেকে নির্দিষ্ট প্রিমিয়াম পেয়ে থাকেন। কাজেই বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতার কাছ থেকে বা বিমাগ্রহীতার সম্পত্তির যে ক্ষয়ক্ষতি হবে তা পূরণের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কাজেই উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি বা এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে নৌবিমা চুক্তি একটি ক্ষতিপূরণের চুক্তি। দ্যাট ইজ মেরিন ইন্স্যুরেন্স পলিসি ইজ এ কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। এটি একটি ক্ষতিপূরণের চুক্তি। বিষয়টিকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি। এ পর্যায়ে আমরা আজকের আলোচনার যে শেষ টপিকটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে নৌবিমা চুক্তি হস্তান্তর। এখন হস্তান্তর জিনিসটি কি, আমরা এমনি নাম দেখে বলতে পারি যে মালিকানা পরিবর্তন হলে সেটিকে আমরা হস্তান্তর বলতে পারি। কাজে নৌবিমা চুক্তি হস্তান্তর বলতে এর মালিকানা পরিবর্তনকে, ওনারশিপ পরিবর্তনকে বোঝায়। এখন 1982 সালের যে সম্পত্তি আইন রয়েছে, প্রপার্টি আইন রয়েছে, সেখানে 130-এর ক ধারায় বলা হচ্ছে যে বিমাপত্রে উল্লেখ কোনো শর্তের দ্বারা সত্ত্ব অর্পণ
লিপিবদ্ধ করা না হলে নৌবিমাপত্রের সত্ত্ব নিয়োগ বা সত্ত্ব অর্পণ করা যায়। এরূপ সত্ত্ব অর্পণ বিমাকৃত সম্পত্তির ক্ষতি হওয়ার পূর্বে বা পরেও করা যেতে পারে। নৌ বিমাপত্রের উপর অনুমোদন বা পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে অথবা অন্য কোনো প্রচলিত নিয়মে সত্ত্ব অর্পণ করা যায়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মালিকানা যখন পরিবর্তন করব নৌবিমা চুক্তি অনুযায়ী, তাহলে তখন সেটিকে বলছি আমরা নৌবিমা চুক্তি হস্তান্তর। আর নৌবিমাপত্রের উপর অনুমোদন বা পৃষ্ঠাঙ্কন করে আমরা ব্যাংকের চেকে যেমন আমরা অনুমোদন করি বা পৃষ্ঠা অঙ্কন করি, সেভাবে এর মাধ্যমেও অথবা অন্য কোনো যদি প্রচলিত নিয়ম থাকে সে নিয়ম অনুসরণ করেও সত্ত্ব অর্পণ করা যায়, মালিকানা ত্যাগ করা যায়। এক্ষেত্রে অবশ্য বিমাগ্রহীতা বিমাকৃত যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি থেকে বা সম্পত্তির উপর থেকে তার সত্ত্ব ত্যাগ বা হারানোর পর তা আর করতে পারে না, ত্যাগ করতে পারে না। কাজেই আমরা নৌবিমা চুক্তি হস্তান্তরের যে বিষয়টি আছে সেটি দেখলাম। এ পর্যায়ে আমরা বলতে পারি যে উপরে যে আমরা আলোচনা করলাম নৌবিমা চুক্তি হস্তান্তর সংক্রান্ত বিষয়ে, সেখানে আমরা এভাবে বলতে পারি যে সত্ত্ব অর্পণ বা সত্ত্ব ত্যাগ বলতে কোনো এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে নিজ স্বার্থ বা অধিকার ত্যাগ করাকে বা অর্পণ করাকে বোঝায়। কাজেই নৌবিমাতে কোনো ব্যক্তি তার বিমাকৃত স্বার্থ অনুমোদনের মাধ্যমে বা পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে বা প্রচলিত অন্য কোনো আইনানুগ পন্থায় বা আইনের মাধ্যমে অন্যের নিকট হস্তান্তর করতে পারে। সেদিক থেকে আমরা বলতে পারি যে নৌবিমা চুক্তি হস্তান্তর যোগ্য বা এর মালিকানা পরিবর্তন করা যায়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নৌবিমার মূলত দুটো বিষয়, যে নৌবিমা সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী এবং নৌবিমা সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর নৌবিমা থেকে দুটো ছোট বিষয় ইস্যু আমরা, যে নৌবিমা চুক্তি একটি ক্ষতিপূরণের চুক্তি এবং নৌবিমা চুক্তি হস্তান্তরযোগ্য কিভাবে সম্ভব, এ দুটো বিষয় ব্যাখ্যা করতে বললাম। আমরা আলোচনার একেবারে শেষে চলে এসেছি। সেক্ষেত্রে আমরা বাসায় তোমাদের দুটো ছোট কাজ দিয়ে রাখি। একটি হলো যে সামগ্রিক ক্ষতি কিভাবে পরিমাপ করা হয়, এটি আমরা নৌবিমা চুক্তিতেই ক্যালকুলেশন করে থাকি, সে বিষয়টি তোমাদের একটু ব্যাখ্যা করতে হবে। আর আরেকটি বিষয় যে জেটিশনের ফলে কোন ধরনের ক্ষতির উদ্ভব হয় সে বিষয়টি ব্যাখ্যা করতে হবে। আমরা এর আগে যখন নৌবিমা নিয়ে বিস্তারিত কথা বলেছি তখন জেটিশনের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও একটি প্রবলেমের ভিতরে আমরা সেটি পেয়েছি, তোমরা তা দেখেছো বা বুঝতে পেরেছো। তো আজকে আমরা আলোচনা এ পর্যন্তই সীমাবদ্ধ রাখছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।